রাধিকা ছিলেন এমন এক মেয়ে যার স্বপ্নগুলো ছিল আকাশছোঁয়া উচ্চতার, কিন্তু ভাগ্য তার জন্য ছিল অত্যন্ত সংকীর্ণ এবং নিষ্ঠুর। ইন্দোরের ঘিঞ্জি গলিপাত থেকে বেরিয়ে এসে যখন তিনি বিক্রমের মতো অহংকারী এবং ধনী ব্যক্তির সামনে দাঁড়ালেন, তখন তাকে সেই অপমান সহ্য করতে হলো যা যে কোনো মানুষের আত্মাকে একেবারে চূর্ণ করে দিতে পারে। কিন্তু একবার ভেঙে পড়া মানুষ কি সবসময় ভাঙা অবস্থায় থেকে যায়? যখন ভাগ্য তার চাকা ঘুরিয়ে দেয়, তখন সেই রাজাকে রাঙ্ক আর রাঙ্ককে রাজা বানিয়ে দেয়। যদি আপনাদের এই রকম হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণাদায়ক গল্প পছন্দ হয়, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে অবশ্যই বলুন যে আপনি কোন শহরকে দেখছেন। ইন্দোর শহরের সেই রাতটি অত্যন্ত ঠান্ডা এবং ভয়ঙ্কর ছিল। আকাশ থেকে অবিরাম বৃষ্টি পড়ছিল এবং রাধিকার ছোট্ট কাঁচা ঘরের ছাদের অনেক জায়গা থেকে পানি টপকছিল। ঘরের এক কোণে এক পুরনো চারপাইতে তার অসুস্থ মা শুয়েছিলেন। তিনি কাশছিলেন, কিন্তু তবুও তার মেয়েকে দেখছিলেন যে এক মোমবাতির আলোয় তার কিছু পুরনো ফাইল পলিথিনে মুড়িয়ে রাখছিলেন, যাতে সেগুলো পানিতে ভিজে না যায়। রাধিকার ঘরে সেই রাতে খাবারের জন্য শুধু একটা শুকনো রুটি ছিল, যেটা তিনি তার মাকে খাইয়ে দিয়েছিলেন এবং নিজে পানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু তার চোখে ঘুম ছিল না। পরের দিন শহরের সবচেয়ে বড় কোম্পানিতে তার ইন্টারভিউ ছিল। এটা শুধু একটা ইন্টারভিউ ছিল না, বরং তার সেই জলাভূমি থেকে বেরিয়ে আসার শেষ আশা ছিল, যেটা বছরের পর বছর তার পরিবারকে আটকে রেখেছিল। রাধিকার বাবা একটা ছোট মিলে কাজ করতেন এবং একটা মেশিন দুর্ঘটনায় তাদের প্রাণ জ্বলে গিয়েছিল। মিল মালিক কোনো ক্ষতিপূরণ দেয়নি এবং তখন থেকে রাধিকার মা ঘরে ঘরে সেলাইয়ের কাজ করতেন। এখন মায়ের চোখ দুর্বল হয়ে গিয়েছিল এবং হাতে সেই শক্তি বাকি ছিল না। রাধিকা জানতেন যে যদি কাল তাকে এই চাকরি না পাওয়া যায়, তাহলে হয়তো তাদের বেঁচে থাকার কোনো রাস্তা বাকি থাকবে না। সকাল খুব তাড়াতাড়ি রাধিকা উঠে গেলেন। তিনি স্নান করে তার আলমারি থেকে তার সবচেয়ে ভালো কাপড় বের করলেন। সেটা একটা সাধারণ সালোয়ার স্যুট ছিল, যার রং অনেক জায়গা থেকে উড়ে গিয়েছিল এবং কনুয়ের কাছ থেকে সেটা একটু ঘষে গিয়েছিল। কিন্তু রাধিকার কাছে এর বাইরে আর কিচ্ছু ছিল না। তিনি সেটাকে খুব যত্ন করে ইস্ত্রি করলেন, চুল বাঁধলেন এবং তার ফাইল বুকে লাগিয়ে তার মায়ের কাছে এলেন। মা তার কাঁপতে থাকা হাত দিয়ে রাধিকার কপালে টিকা লাগালেন এবং তার শাড়ির আঁচল থেকে একটা 10 টাকার ভাঁজ করা নোট বের করে রাধিকার হাতে দিলেন। মা রুদ্ধ কণ্ঠে বললেন, বেটা, ভগবান তোর সাথে আছে, তুই শুধু ঘাবড়াস না এবং তোর সবচেয়ে ভালো কাজ কর। রাধিকা সেই 10 টাকার নোটটা তার কপালে লাগালেন এবং বাসস্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলেন। রাস্তায় বৃষ্টির পানি জমেছিল। তিনি খুব সাবধানে হাঁটছিলেন যাতে তার পুরনো চপ্পল কাদায় না ভিজে যায়। যখন তিনি বাসে উঠলেন, তখন অনেক ভিড় ছিল। তাকে দাঁড়িয়ে যেতে হলো। বাসের ঝাঁকুনি তাকে নাড়াচ্ছিল, কিন্তু তার মাথা সেই প্রশ্নগুলোর উত্তর তৈরি করছিল যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা যেতে পারে। প্রায় 1.5 ঘন্টার যাত্রার পর বাস সেই আলিশান বিল্ডিংয়ের সামনে থামল। রাধিকা বাস থেকে নেমে সেই আকাশছোঁয়া ইমারতের দিকে তাকিয়ে রইলেন। কাঁচ এবং স্টিল দিয়ে তৈরি সেই ইমারত মেঘ ছুঁয়েছিল। সেখানে বড় বড় গাড়ি আসছিল, যেগুলো থেকে স্যুট বুট পরা লোকেরা নামছিল। তাদের চাকচিক্যের সামনে রাধিকা নিজেকে খুব ছোট এবং দুর্বল অনুভব করছিলেন। কিন্তু তিনি তার মায়ের মুখ মনে করলেন এবং গভীর শ্বাস নিয়ে ভিতরে পা রাখলেন। বিল্ডিংয়ের ভিতরের পরিবেশ অন্য কোনো দুনিয়ার মতো ছিল। সেখানে এত শান্তি ছিল যে কারো হাঁটার শব্দেও গুঞ্জন করছিল। ঠান্ডা হাওয়া বইছিল এবং এক অদ্ভুত দামি সুগন্ধ সেখানে ছড়িয়েছিল। রাধিকা ধীরে ধীরে রিসেপশনের দিকে এগোলেন। সেখানে বসা মেয়েটি খুব সুন্দর ছিল এবং সে খুব দামি কাপড় পরেছিল। সে কম্পিউটারে কিছু করছিল। রাধিকা ভয়ে ভয়ে বললেন, জি, আমার নাম রাধিকা এবং আজ আমার ইন্টারভিউ আছে। সেই মেয়েটি রাধিকাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার দৃষ্টি রাধিকার পুরনো কাপড় এবং ঘষা চপ্পলের উপর গিয়ে আটকে গেল। তার মুখে একটা হালকা ঘৃণা ভরা হাসি এলো। সে একটা প্লাস্টিকের কার্ড রাধিকার দিকে ছুঁড়ে দিল এবং বলল, 7 তলায় চলে যাও, সেখানে ওয়েটিং রুম আছে। রাধিকা চুপচাপ কার্ডটা তুলে নিলেন এবং লিফটের দিকে এগোলেন। যখন তিনি ওয়েটিং রুমে পৌঁছলেন, তখন সেখানকার দৃশ্য দেখে তার মন আরও বসে গেল। সেখানে প্রায় ২০ জন লোক আগে থেকে বসেছিল। সবাই খুব ভালো এবং দামি কাপড় পরেছিল। ছেলেরা টাই লাগিয়ে রেখেছিল এবং মেয়েদের হাতে দামি ঘড়ি ছিল। সবাই নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলছিল এবং পুরো আত্মবিশ্বাসে ভরপুর ছিল। রাধিকা সবার পিছনে এক কোণের চেয়ারে গিয়ে সিটিয়ে বসলেন। তাকে দেখে কয়েকটা মেয়ে নিজেদের মধ্যে কিছু ফিসফিস করে হালকা করে হেসে দিল। রাধিকার কাছে সেই হাসি কাঁটার মতো বিঁধল, কিন্তু তিনি তার মাথা নিচু করে নিলেন এবং তার ফাইলটা আরও জোর করে ধরে রাখলেন।
এক এক করে নাম ডাকা হচ্ছিল। যারা ভিতরে যাচ্ছিল তারা কিছুক্ষণ পর বাইরে এলে তাদের মুখে হয় আনন্দ ছিল, নয়তো হতাশা। রাধিকার মন জোরে জোরে ধরফর করছিল। তার হাত ঘামে ঠান্ডা হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল তিনি এই জায়গার যোগ্য নন, কিন্তু তবুও তিনি সেখানে বসে রইলেন। প্রায় 3 ঘন্টার লম্বা অপেক্ষার পর হঠাৎ একটা ভারী গলা গুঞ্জন করে উঠল, রাধিকা। রাধিকা ঝটকা দিয়ে উঠলেন। তার পা কাঁপছিল। তিনি ধীরে ধীরে সেই ভারী কাঠের দরজার দিকে এগোলেন, যার উপর ডিরেক্টর লেখা ছিল। তিনি দরজায় টোকা দিলেন এবং ভিতরে পা রাখলেন। ভিতরের ঘরটা এত বড় ছিল যে সেখানে রাধিকার পুরো ঘর ঢুকে যেতে পারত। ঘরের মাঝখানে একটা খুব লম্বা কাঁচের টেবিল ছিল, যার ওপারে 3জন লোক বসেছিল। মাঝখানে যে ব্যক্তি বসেছিল সে বিক্রম ছিল। বিক্রম এই পুরো কোম্পানির মালিক ছিল। সে মাত্র 30 বছরের ছিল, কিন্তু সে তার বাবার এই কোম্পানিকে খুব এগিয়ে নিয়ে গিয়েছিল। সাফল্য তাকে অনেক কিছু দিয়েছিল, কিন্তু তার সাথে সাথে তার ভিতর এমন এক অহংকার ভরে দিয়েছিল যা যে কোনো মানুষকে অন্ধ করে দিতে পারে। বিক্রম একটা খুব দামি কালো স্যুট পরেছিল এবং তার হাতে একটা সোনার কলম ছিল, যেটা সে তার আঙুলের মধ্যে ঘুরাচ্ছিল। রাধিকা ধীরে ধীরে হেঁটে টেবিলের সামনে দাঁড়ালেন। তিনি তার ফাইল সামনে বাড়িয়ে বললেন, গুড মর্নিং স্যার। বিক্রম ফাইলের দিকে তাকালই না। সে তার চেয়ারটা একটু পেছনে ঠেলে দিল এবং তার পা অন্য চেয়ারের উপর রেখে দিল। সে রাধিকাকে মাথা থেকে পা পর্যন্ত খুব অদ্ভুত দৃষ্টিতে দেখল। তারপর সে হঠাৎ জোরে হেসে উঠল। তার হাসি শুনে তার দুপাশে বসা অফিসাররাও হাসতে লাগল। ঘরে সেই ভয়ানক হাসি গুঞ্জন করতে লাগল। রাধিকার বোঝার কিছু হচ্ছিল না যে তারা কেন হাসছে। বিক্রম হাসি থামাতে থামাতে বলল, নিচে রিসেপশনের মেয়েটি তোমাকে আটকায়নি? তোমার কি জানা নেই যে এটা কোনো সরকারি দপ্তর নয়, যেখানে যে কেউ মুখ তুলে চলে আসতে পারে? রাধিকা কাঁপতে থাকা গলায় বললেন, স্যার, আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। এটা আমার ফাইল। বিক্রম সেই ফাইলটা তার হাতে নিল এবং না খুলেই সেটা রাধিকার দিকে ঠেলে দিল। সেই ফাইলটা টেবিল থেকে পিছলে মেঝেতে পড়ে গেল এবং তার ভিতরে রাখা রাধিকার সব সার্টিফিকেট বাইরে ছড়িয়ে পড়ল। বিক্রম তার চোখ ছোট করে বলল, তুমি এই কাগজগুলো দিয়ে কি করবে? মেয়ে, তুমি কি তোমার অবস্থান জানো? তুমি যে কাপড় পরে আছো সেটা আমার বাড়ির চাকরও পরতে চায় না। তোমার মতো মেয়েরা শুধু আমাদের কোম্পানিতে ঝাড়ু পোছানোর যোগ্য হয়। তোমার ভিতরে এমন কি আছে যে আমি তোমাকে আমার সমানে দাঁড় করাবো? তোমার মতো গরিব এবং ছোট চিন্তার মেয়েরা শুধু আমাদের অফিসের পরিবেশ খারাপ করে। বিক্রমের প্রত্যেকটা শব্দ রাধিকার বুক চিরে দিল। তার চোখে জল ভরে এসেছিল, যা এখনই পড়তে যাচ্ছিল। কিন্তু তিনি তার মুঠি শক্ত করলেন। তিনি তার কাঁপতে থাকা হাত দিয়ে মেঝে থেকে ছড়িয়ে পড়া তার সার্টিফিকেটগুলো তুললেন। সেই সার্টিফিকেটগুলো তিনি রাতের ঘুম এবং দিনের বিশ্রাম উৎসর্গ করে পেয়েছিলেন। তিনি উঠে দাঁড়ালেন এবং বিক্রমের চোখের দিকে সোজা তাকিয়ে বললেন, স্যার, আমার অবস্থান আমার কাপড় থেকে নয়, আমার যোগ্যতা থেকে। গরিবই কোনো পাপ নয়। আজ আমি গরিব অবশ্যই, কিন্তু আমার কাছে একটা মাথা আছে এবং আমি পরিশ্রম করতে পারি। বিক্রম রাগে আগুন হয়ে গেল। তাকে কোনো সাধারণ মেয়ের জবাব দেওয়া একদম পছন্দ হল না। সে জোরে টেবিলে হাত মারল এবং বলল, তোমার সাহস হলো কিভাবে আমার সাথে এভাবে কথা বলার? তোমার যোগ্যতা মাটিতে হামাগুড়ি দেওয়ার, আর তুমি আকাশে ওড়ার কথা বলছো? গেট আউট! বাইরে বেরিয়ে যাও আমার কোম্পানি থেকে, এবং দ্বিতীয়বার কখনো তোমার এই অশুভ মুখ আমাকে দেখিও না। রাধিকা কয়েক মুহূর্ত সেখানে চুপ করে দাঁড়িয়ে রইলেন। ঘরে একদম নীরবতা নেমে এসেছিল। তিনি বিক্রমের দিকে তাকালেন এবং তারপর কিছু না বলে ঘুরে বাইরে বেরিয়ে গেলেন। যখন তিনি সেই দরজা থেকে বাইরে এলেন, তখন তার পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল কেউ তাকে পিছন থেকে টেনে ধরছে। তিনি লিফট পর্যন্ত পৌঁছালেন এবং যেই লিফটের দরজা বন্ধ হল, তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি মেঝেতে বসে পড়লেন এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তার মায়ের সেই মুখ মনে পড়ছিল যে তার পথ চেয়েছিল। তার সেই 10 টাকার নোট মনে পড়ছিল যেটা তার মা তাকে দিয়েছিল। তিনি কাঁদছিলেন তার অসহায়ত্বের ওপর, তার গরিবীর ওপর, সেই দুনিয়ার ওপর যেটা শুধু টাকা দেখে, মানুষকে নয়। যখন রাধিকা বিল্ডিং থেকে বাইরে এলেন, তখন বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু তার ভিতরে একটা ঝড় শুরু হয়ে গিয়েছিল। তিনি হেঁটে হেঁটেই তার ঘরের দিকে চলতে লাগলেন। পথে একটা চায়ের দোকানের কাছে দাঁড়িয়ে তিনি তার চোখের জল মুছে ফেললেন। তিনি সেই আলিশান ইমারতের দিকে পিছন ফিরে তাকালেন। তার চোখে এখন আর জল ছিল না। সেখানে এক অদ্ভুত চমক ছিল, এক জেদ ছিল। তিনি নিজেকে বললেন যে, বিক্রম, তুমি আজ এক গরিব মেয়ের ঠাট্টা উড়িয়েছ, কিন্তু মনে রেখো, এই মেয়ে একদিন এই শহরেই
নিজের পরিচয় তৈরি করবে। সেই দিন আসবে যখন আমার যোগ্যতা আমার কাপড়ের চেয়ে বেশি মূল্যবান হবে। ঘরে পৌঁছে রাধিকা তার মাকে জড়িয়ে ধরলেন। মা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বেটা, চাকরি পেয়েছ? রাধিকা হেসে বললেন, না মা, সেখানে আমাকে চাকরি দেয়নি, কিন্তু সেখানে আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। এখন আমি কারো অধীনে কাজ করব না, এখন আমি নিজেই আমার রাস্তা তৈরি করব। সেই দিনের পর থেকে রাধিকার জীবন পুরোপুরি বদলে গেল। তিনি তার ঘুম এবং জাগার সময় বদলে দিলেন। তিনি দিনে একটা ছোট দোকানে মালপত্র প্যাক করার কাজ করতেন এবং রাতে বাচ্চাদের টিউশন পড়াতেন। যে টাকা বাঁচত সেগুলো দিয়ে তিনি পুরনো বই কিনতেন এবং কম্পিউটার শিখতেন। তার লাগান পাগলামির সীমায় পৌঁছে গিয়েছিল। তিনি দিন-রাত শুধু তার লক্ষ্য নিয়ে ভাবতেন। কখনো কখনো তার খুব ক্লান্তি হতো, কখনো তার মনে হতো তিনি হার মেনে নেবেন। কিন্তু যখনই তার সাহস ভেঙে যেত, তখন বিক্রমের সেই হাসি এবং সেই অপমানজনক শব্দগুলো মনে পড়ে যেত। তোমার যোগ্যতা মাটিতে হামাগুড়ি দেবার। এই শব্দগুলো তাকে ঘুমোতে দিত না। 2 বছর পর রাধিকাকে একটা ছোট অ্যাডভার্টাইজিং এজেন্সিতে আজ পাওয়া গেল। সেখানে স্যালারি খুব কম ছিল, কিন্তু শেখার অনেক কিছু ছিল। রাধিকা সেখানে তার পুরো প্রাণ ঢেলে দিলেন। তিনি সবার আগে অফিসে আসতেন এবং সবার শেষে যেতেন। তার তৈরি কিছু প্রজেক্ট এত ভালো ছিল যে কোম্পানি অনেক বড় ক্লায়েন্ট পেয়ে গেল। তার বস তার উপর খুব খুশি ছিল। রাধিকার মাথা খুব তীক্ষ্ণ ছিল এবং তিনি মানুষের নাড়ি চিনতেন। ধীরে ধীরে শহরে রাধিকার কাজের আলোচনা শুরু হলো। 3 বছর পর রাধিকা একটা খুব বড় সিদ্ধান্ত নিলেন। তিনি সেই চাকরি ছেড়ে দিলেন এবং একটা ছোট ঘর থেকে নিজের মার্কেটিং এবং ব্র্যান্ডিং এজেন্সি শুরু করলেন। শুরুর কয়েক মাস খুব কঠিন ছিল। কোনো বড় কোম্পানি একটা নতুন মেয়েকে কাজ দিতে চাইছিল না। রাধিকা সারা দিন লোকজনের সাথে দেখা করতেন, তাদের তার আইডিয়া বোঝাতেন এবং রাতভর কাজ করতেন। কিন্তু বলে না যে যখন মানুষ সত্যিকারের পরিশ্রম করে তখন ভাগ্যকেও তার সামনে মাথা নিচু করতে হয়। রাধিকাকে একটা খুব বড় প্রজেক্ট পাওয়া গেল, যেটা একটা বিদেশি কোম্পানির ছিল। রাধিকা সেই প্রজেক্টে দিন রাত এক করে দিলেন এবং যখন সেই ক্যাম্পেইন বাজারে এলো তখন সে তাহালকা মাচিয়ে দিল। সেই ক্যাম্পেইন এত সফল হলো যে রাধিকার এজেন্সির নাম পুরো দেশে ছড়িয়ে পড়ল। তারপর থেকে রাধিকা আর পিছনে ফিরে তাকায়নি। 5 বছরের মধ্যেই রাধিকার কোম্পানি শহরের টপ কোম্পানিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। তিনি তার মায়ের জন্য একটা খুব সুন্দর বাড়ি কিনলেন। আজ রাধিকা সেই মেয়ে ছিলেন না যে পুরনো কাপড় পরে কারোর সামনে হাত জোড় করে দাঁড়াতেন। আজ তিনি একজন শক্তিশালী এবং সফল বিজনেস উইম্যান হয়ে গিয়েছিলেন। কিন্তু এত সাফল্যের পরেও রাধিকার মধ্যে রত্তি পরিমাণ অহংকার ছিল না। তিনি আজও খুব সাধারণ কাপড় পরতেন এবং তার অফিসের প্রত্যেক কর্মচারীর সাথে, চাই সে ঝাড়ুদারি হোক না কেন, খুব ভালোবাসা এবং সম্মানের সাথে কথা বলতেন। তার সবসময় তার সেই পুরনো দিন মনে থাকত। অন্যদিকে ভাগ্যের চাকা বিক্রমের জন্য উল্টো ঘুরতে শুরু করেছিল। যে অহংকার তাকে এতটা অন্ধ করে দিয়েছিল যে সে মানুষকে মানুষ বলে ভাবত না, সেই অহংকার এখন তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিক্রমের আচরণ তার কর্মচারী এবং তার ব্যবসায়ীদের সাথে খুব খারাপ হয়ে যাচ্ছিল। সে ছোট ছোট কথায় লোকজনের অপমান করত। তার ফল এই হল যে তার অনেক পুরনো এবং বিশ্বস্ত লোক কোম্পানি ছেড়ে চলে গেল। বিক্রম কিছু নতুন প্রজেক্টে তার অনেক টাকা লাগিয়ে দিল, কারো সাথে পরামর্শ না নিয়ে। তার মনে হতো তার মাথা দুনিয়ার সবচেয়ে তীক্ষ্ণ, কিন্তু বাজারের দিক বদলে গেল এবং তার সব প্রজেক্ট খারাপভাবে ফ্লপ হয়ে গেল। তার কোটি কোটি টাকার লোকসান হল। ব্যাংকগুলো ঋণ শোধ করার চাপ দিতে শুরু করল। বিক্রম তার বন্ধু এবং আত্মীয়দের কাছে সাহায্য চাইল, কিন্তু যখন সে রাজা ছিল তখন সে কারো সাহায্য করেনি। তাই আজ খারাপ সময় কেউ তার পাশে দাঁড়াল না। এক এক করে তার বন্ধুরা চলে গেল, সব বড় ক্লায়েন্ট চলে গেল, কোম্পানি দেউলিয়া হওয়ার কিনারায় পৌঁছে গেল। বিক্রম মদ খেতে শুরু করল এবং তার নিজের লোকজনের সাথে ঝগড়া করতে লাগল। দেখতে দেখতে মাত্র 2 বছরের মধ্যে তার পুরো সাম্রাজ্য তাসের ঘরের মতো ধসে পড়ল। তার সেই আলিশান বাড়ি, যার জন্য তার এত দাম ছিল, সেটা নিলাম হয়ে গেল। তার দামি গাড়িগুলো জব্দ করে নেওয়া হলো। সেই বিক্রম, যার এক ইশারায় হাজার হাজার লোক দৌড়ে আসত, আজ একদম একা এবং অসহায় হয়ে গিয়েছিল। তাকে একটা ছোট ভাড়ার ঘরে থাকতে হচ্ছিল। তার কাছে খাবারের টাকাও বাকি ছিল না। তাকে এখন বুঝতে আসছিল যে মাটিতে হামাগুড়ি দেওয়া কাকে বলে। তার সেই সব লোকের মুখ মনে পড়তে লাগল যাদের সে অপমান করেছিল। সে রাতে ঘুমাতে পারত না। মাসের পর মাস বিক্রমের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তার চুল সাদা হতে শুরু করেছিল এবং মুখের চমক পুরোপুরি চলে গিয়েছিল। সে তার অহংকার পাশে সরিয়ে চাকরি খুঁজতে শুরু করল। সে একটা পুরনো ফাইল নিয়ে শহরের রাস্তায় ধাক্কা খেতে লাগল।
কখনো তীব্র রোদে, তো কখনো বৃষ্টিতে। সে অনেক কোম্পানিতে যেত, কিন্তু যেই লোকেরা তার নাম শুনত তাকে বাইরে বের করে দিত। বাজারে তার ছবি একটা খুব অহংকারী মানুষের হয়ে গিয়েছিল। সব জায়গা থেকে তাকে সেই উত্তর পেত যেটা সে একসময় লোকজনকে দিত, তোমার এখানে কোনো জায়গা নেই। বিক্রমের মন ভেঙে গিয়েছিল। একদিন তার জানা গেল যে শহরের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা মার্কেটিং কোম্পানিতে একটা সিনিয়র পজিশনের জন্য জায়গা খালি আছে। তার এটাও জানা গেল যে সেই কোম্পানির মালকিন খুব দয়ালু এবং সে শুধু ট্যালেন্ট দেখে, বয়স বা অতীতের ব্যাকগ্রাউন্ড দেখে না। বিক্রমের কাছে একটা নতুন আশা দেখা দিল। সে তার এক পুরনো বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করে একটা সাফ সুত্র শার্ট কিনল। সেটা ইস্ত্রি করে পরের দিন সেই কোম্পানির অফিসে পৌঁছাল। যখন বিক্রম সেই বিল্ডিংয়ে পা রাখল, তখন তার এক অদ্ভুত অস্বস্তি হতে লাগল। এই জায়গাটা খুব ইতিবাচক শক্তিতে ভরা ছিল। রিসেপশনে বসা মেয়েটি তাকে দেখে হাসল এবং খুব সম্মানের সাথে বলল, গুড মর্নিং স্যার, আপনার ইন্টারভিউ দোতলায় আছে। বিক্রমের কাছে এই সম্মান খুব অদ্ভুত লাগল। তার মনে পড়ে গেল তার রিসেপশনিস্ট কিভাবে লোকজনকে ধাক্কা দিত। সে লিফট দিয়ে উপরে গেল। সেখানে ওয়েটিং এরিয়ায় খুব ভালো ব্যবস্থা ছিল। লোকজনকে চা এবং পানি দেওয়া হচ্ছিল। বিক্রম সেখানে চুপচাপ এক কোণে বসে গেল। তার মন জোরে ধরফর করছিল। তার ভয় ছিল যে যদি আজ তাকে চাকরি না পাওয়া যায়, তাহলে কাল সে রাস্তায় চলে আসবে। কিছুক্ষণ পর একটা ছেলে এসে বিক্রমকে বলল, স্যার, বস আপনাকে ভিতরে ডাকছেন। বিক্রম তার ফাইল নিয়ে ধীরে ধীরে সেই এমডির কেবিনের দিকে এগোল। সে গভীর শ্বাস নিল এবং দরজায় টোকা দিল। ভিতর থেকে একটা খুব শান্ত এবং মধুর গলা এলো, আসুন। বিক্রম দরজা খুলে ভিতরে চলে গেল। ঘরটা খুব সাধারণ কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। দেয়ালে কিছু মোটিভেশনাল কোট লেখা ছিল। সামনে একটা বড় টেবিল ছিল এবং তার পিছনে যে ভারী চেয়ার ছিল সেটা উল্টো ঘুরেছিল। বিক্রম টেবিলের সামনে দাঁড়িয়ে গেল। সে তার ফাইল সামনে বাড়িয়ে বলল, গুড মর্নিং ম্যাম, আমি ইন্টারভিউয়ের জন্য এসেছি। চেয়ারটা ধীরে ধীরে সোজা হলো এবং যেই বিক্রম সেই ব্যক্তির মুখ দেখল, তার শরীরের সব রক্ত যেন জমে গেল। তার হাত থেকে সেই ফাইল মেঝেতে পড়ে গেল। সে শ্বাস নিতে ভুলে গেল। তার পায়ে কাঁপুনি হতে লাগল। সামনে যে মহিলা বসেছিল সে আর কেউ নয়, বরং রাধিকা ছিলেন। সেই রাধিকা যাকে সে আজ থেকে ৫ বছর আগে তার অফিস থেকে এই বলে বের করে দিয়েছিল যে তোমার যোগ্যতা আমার চাকরদের মতোও নয়। রাধিকা খুব সাধারণ কাপড় পরেছিলেন, কিন্তু তার মুখে যে তেজ এবং যে আত্মবিশ্বাস ছিল, সেটা কোনো মহারানীর চেয়ে কম লাগছিল না। রাধিকা বিক্রমকে দেখে কোনো অবাক ভাব দেখালেন না। এমন লাগছিল যেন তিনি আগে থেকেই জানতেন যে বিক্রম আসছে। ঘরে একদম নীরবতা নেমে এলো। সেই নীরবতা এত গভীর ছিল যে বিক্রম তার নিজের ধড়ফড়ানি শুনতে পাচ্ছিল। বিক্রমের মনে হলো যেন পুরো দুনিয়া গোল হয়ে ঘুরছে। তার সেই দিনটা একটা সিনেমার মতো তার চোখের সামনে দেখা দিল। সেই বড় টেবিল, তার সেই দামি স্যুট, তার সেই ভয়ানক হাসি এবং রাধিকার পড়ে যাওয়া সার্টিফিকেট। তার রাধিকার সেই কাঁদতে থাকা মুখ মনে পড়ে গেল। বিক্রমের কপালে ঘাম চকচক করতে লাগল। তার মনে হল আজ রাধিকা তাকে ধ্বংস করে দেবেন। আজ সে তার পুরো প্রতিশোধ নেবেন। সে তাকে অপমান করে তার সিকিউরিটি গার্ড দিয়ে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবেন। বিক্রমের সাহস ভেঙে গিয়েছিল। সে দৃষ্টি নিচু করে নিল এবং ধীরে ধীরে ঘুরে ফিরে যেতে লাগল। তখনই রাধিকার গলা গুঞ্জন করে উঠল, বিক্রমজি, আপনি কোথায় যাচ্ছেন? আপনার ইন্টারভিউ এখনও বাকি আছে, প্লিজ বসুন। বিক্রম থমকে গেল। সে ধীরে ধীরে ঘুরল এবং কাঁপতে থাকা পায়ে চেয়ারে বসে পড়ল। রাধিকা তার চেয়ার থেকে উঠে মেঝেতে পড়ে থাকা বিক্রমের ফাইলটা নিজের হাতে তুললেন। বিক্রম এটা দেখে লজ্জায় জলে ভেসে গেল। তার মনে পড়ে গেল যে সে রাধিকার ফাইল ছুঁয়েও দেখেনি এবং সেটাকে মেঝেতে ছুঁড়ে ফেলেছিল। রাধিকা তার জায়গায় ফিরে বসলেন এবং বিক্রমের ফাইল খুলে সেটা খুব মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। প্রায় ১০ মিনিট ধরে ঘরে শুধু পাতা উল্টানোর শব্দ আসছিল। বিক্রম শুধু নিচের মেঝের দিকে তাকিয়েছিল। রাধিকা ফাইল বন্ধ করে বললেন, আপনার কাজ করার ধরন এবং আপনার অভিজ্ঞতা খুব চমৎকার। বিক্রম, জি, আপনি মার্কেটিংয়ে যে নতুন জিনিস শুরু করেছিলেন সেগুলো আজও অনেক কোম্পানি ব্যবহার করে। কিন্তু গত ২ বছরে আপনি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যার কারণে আপনাকে এই দিন দেখতে হয়েছে। আপনি বলবেন কি এমন কেন হয়েছে? বিক্রমের চোখ থেকে জল পড়তে লাগল। সেই মানুষ যে কখনো কারো সামনে মাথা নিচু করেনি, আজ একটা মেয়ের সামনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। বিক্রম রুদ্ধ গলায় বলল,
কারণ আমি অন্ধ হয়ে গিয়েছিলাম ম্যাম। আমার মনে হয়েছিল আমি ভগবান হয়ে গিয়েছে। আমার ভেতরে এত অহংকার এসে গিয়েছিল যে আমার সামনে দাঁড়ানো মানুষকে মানুষ বলে মনে হতো না। আমি মানুষের দুর্বলতার ঠাট্টা উড়াতাম। আমি টাকার শক্তিতে এত মাতাল ছিলাম যে আমি কারোর হৃদয়ের কোনো কদর করিনি। এবং সেই অহংকারই আজ আমাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। বিক্রম ২ হাত জোর করে বলল, রাধিকাজি, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমি ক্ষমার যোগ্যও নই। আমি সেদিন আপনার সাথে যা করেছি সেটা কোনো মানুষ কোনো মানুষের সাথে করতে পারে না। আমি আপনার স্বপ্নগুলো পিষে ফেলেছিলাম। আপনি আমাকে গালাগালি দিন, আমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিন। কিন্তু প্লিজ আমাকে এটা বলবেন না যে আমার কোনো যোগ্যতা নেই, কারণ আজ আমি সত্যিই ভেঙে গিয়েছে। বিক্রম হিক্কা তুলে কাঁদছিল। রাধিকা কিছুক্ষণ তাকে দেখতে লাগলেন। তার মুখে না কোনো রাগ ছিল, না কোনো প্রতিশোধের ভাবনা। রাধিকা এক গ্লাসে পানি ঢেলে বিক্রমের দিকে বাড়িয়ে দিলেন। বিক্রম কাঁপতে থাকা হাতে গ্লাস নিয়ে পানি খেল। রাধিকা খুব শান্ত গলায় বললেন, বিক্রমজি, সেদিন যখন আমি আপনার অফিস থেকে বেরিয়ে এসেছিলাম তখন আমি পুরোপুরি ভেঙে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল হয়তো গরিবই সত্যিই একটা অভিশাপ। কিন্তু যখন আমি আমার চোখের জল মুছে ফেললাম তখন আমার বোঝা হলো যে আপনি আমাকে সেই কষ্ট দিয়ে আমার উপর কোনো এহসান করেননি, বরং আমাকে সেই শক্তি দিয়েছিলেন যেটা আমি কোনো বইয়ে পাইনি। আপনি আমাকে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন সেটাই আমাকে আজ এই চেয়ার পর্যন্ত পৌঁছে দিয়েছে। বিক্রম অবাক হয়ে তার চোখ তুলল এবং রাধিকার দিকে তাকাল। রাধিকা আরও বললেন, আমি যদি চাই তাহলে আজ আমি আপনাকে সেই সব কথা বলতে পারি যেগুলো আপনি আমাকে বলেছিলেন। আমি আপনাকে অপমান করতে পারি, কিন্তু আমি আমার জীবনে একটা খুব বড় কথা শিখেছি। যদি একটা খারাপ মানুষ খারাপ কাজ করে এবং একটা ভালো মানুষও তার সাথে একই রকম আচরণ করে, তাহলে ভালো এবং খারাপের মধ্যে কি ফারাক থাকবে? আমার কাজ মানুষকে তৈরি করা, তাদের ভাঙা নয়। বিক্রমজি, আপনার ফাইল বলছে যে আপনি একজন খুব যোগ্য মানুষ এবং আমাদের কোম্পানির আপনার মতো অভিজ্ঞ মানুষের খুব প্রয়োজন। আপনি কাল থেকে আমাদের সাথে সিনিয়র প্রজেক্ট হেড হিসেবে কাজ শুরু করতে পারেন। বিক্রম তার কানের উপর বিশ্বাস করতে পারছিল না। সে ধর করে তার চেয়ার থেকে উঠল। তার মনে হলো যেন কেউ তাকে মৃত্যুর মুখ থেকে বাইরে টেনে এনেছে। সে রাধিকার পায়ে পড়তে এগোল, কিন্তু রাধিকা তাকে থামিয়ে দিলেন। রাধিকা বললেন, বিক্রমজি, আমাদের এখানে কেউ কারো পায়ে পড়ে না। এখানে সবাই সমান। এটা কোনো এহসান নয়, বরং আপনার যোগ্যতার মূল্য। কিন্তু আমার একটা শর্ত আছে। বিক্রম তাড়াতাড়ি বলল, আপনি যা বলবেন আমি করব ম্যাম। রাধিকা বললেন, আমাদের অফিসে প্রত্যেক মানুষ সম্মানের হকদার। আপনাকে আপনার অহংকার এই দরজার বাইরে রেখে আসতে হবে। এখানে আপনাকে মানুষ হয়ে কাজ করতে হবে। বিক্রম চোখের জল মুছতে মুছতে বলল, আমি প্রতিজ্ঞা করছি ম্যাম, আজ আপনি আমাকে শুধু একটা চাকরি দেননি, বরং আমাকে একটা নতুন জীবন দিয়েছেন। আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন যে আসল মহত্ব টাকা কামানোয় নয়, বরং কোনো পড়ে যাওয়া মানুষকে তুলে ধরায়। আমি জীবনভর আপনার এই ঋণ শোধ করতে পারবো না। পরের দিন থেকে বিক্রম রাধিকার কোম্পানিতে কাজ করতে শুরু করল। সেই বিক্রম যে কখনো কারো সাথে সোজা মুখে কথা বলতো না, আজ সে সবার আগে অফিসে আসত এবং প্রত্যেককে হেসে গুড মর্নিং বলতো। সে ছোট কর্মচারীদের সাথে বসে চা খেত এবং তাদের সমস্যা শুনত। সে তার সব অহংকার ছেড়ে দিয়েছিল। বিক্রম তার পুরো শক্তি এবং তার সব অভিজ্ঞতা রাধিকার কোম্পানিকে এগিয়ে নেওয়ার জন্য লাগিয়ে দিল। দিনরাত পরিশ্রম করে সে কোম্পানিকে এমন মোকামে পৌঁছিয়ে দিল যে রাধিকার কোম্পানি পুরো দেশের নাম্বার 1 মার্কেটিং কোম্পানি হয়ে গেল। সময় চলে গেল এবং বিক্রম একজন খুব সৎহৃদয় এবং ভালো মানুষ হয়ে গেল। সে তার উপার্জনের বড় অংশ গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য দান করতে শুরু করল, যাতে কোনো বাচ্চা গরিবীর কারণে তার স্বপ্ন না হারায়। রাধিকা এবং বিক্রম একজন খুব ভালো বন্ধু হয়ে গেলেন, যারা একে অপরের সম্মান করতেন। বন্ধুরা, এই গল্পটা শুধু একটা গল্প নয়, বরং জীবনের একটা খুব বড় সত্য। আমরা অনেক সময় আমাদের পদ, আমাদের টাকা বা আমাদের শক্তির নেশায় এতটা অন্ধ হয়ে যাই যে সামনের মানুষকে মানুষ বলেই ভাবি না। আমরা কারো কাপড় দেখে কারো অবস্থানের অনুমান করি, কিন্তু আমরা এটা ভুলে যাই যে সময় কারো গোলাম নয়। আজ যে রাজা সে কাল ভিখারি হয়ে যেতে পারে, এবং আজ যে মাটিতে হামাগুড়ি দিচ্ছে সে কাল আকাশের উচ্চতা ছুঁয়ে নিতে পারে। কারো ঠাট্টা ওড়ানো খুব সহজ, কিন্তু কাউকে ক্ষমা করা এবং তাকে তার ভুল শোধরানোর সুযোগ দেওয়া খুব কঠিন, এবং এটাই মহত্ব। যদি আপনাদের এই গল্পটা পছন্দ হয়ে থাকে এবং এটা আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে এটাকে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে সবাই এটা শিখতে পারে যে মানবতার চেয়ে বড় কোনো ধর্ম হয় না এবং ভালোবাসার চেয়ে বড় কোনো শক্তি হয় না। মনে রাখবেন, আপনার বলা শব্দ কারো জীবন বানাতেও পারে এবং নষ্ট করতেও পারে।
তাই সবসময় ভালো বলুন এবং সবার সাথে সম্মানের সাথে ব্যবহার করুন।